পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে দামি প্রাসাদ না ব্রিটিশ রাজপরিবার বাকিংহাম প্যালেস, না সৌদি বাদশার প্রাসাদ, আর না কাতারের আমিরের প্রাসাদ। পৃথিবীর সবথেকে দামি প্রাসাদ রয়েছে এশিয়ার একটি ছোট্ট দেশ ব্রুনাইতে, একটি ছোট রাজ্য যার সুলতানকে দুনিয়ার সবথেকে ধনী এবং সবথেকে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ধরা হয়, সুলতান হাসান আল বলখিয়া। এই প্রাসাদে সোনার প্রাচুর্য এতটাই বেশি যে প্রাসাদের প্রতিটি কোনায় কোনায় সোনা দিয়ে মোড়ানো। দরজা, দেয়াল, চেয়ার আর টেবিল যেদিকেই তাকান ঝলমলে সোনা চোখে পড়বে। তবে ব্রুনাই শুধু ধন সম্পদের নাম নয়, এটি এমন একটি রাজ্য যেখানে প্রতিটি পথ যেন নতুন কোনো রহস্যের উন্মোচন করে, একটি জায়গা যেখানে সুলতানের ইচ্ছায় আইন, আর যেখানে তার হুকুমের সামনে দুনিয়ার বড় বড় শক্তিও নীরব হয়ে যায়। বন্ধুরা, ব্রুনাই একটি ছোট দেশ হলেও প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই দেশের শাসক হাসান আল বলখিয়া এমন একজন ব্যক্তিত্ব যিনি রহস্য, জাঁকজমক এবং ক্ষমতার জীবন্ত প্রমাণ। 1967 সাল থেকে আজ পর্যন্ত তিনি ব্রুনাইয়ের সিংহাসনের একমাত্র অধিপতি। রানী এলিজাবেথ দ্বিতীয়র মৃত্যুর পর তিনি হয়েছেন পৃথিবীর সবথেকে দীর্ঘ সময় ধরে শাসনকারী রাজা। এই গল্প কেবল সময়ের নয়, এমন এক সম্পদের গল্প যা সাধারণ মানুষ কল্পনা করতে পারে না। অনেক আন্তর্জাতিক সূত্রে বলা হয়েছে হাসান আল বলখিয়ার ব্যক্তিগত সম্পদের পরিমাণ 30 বিলিয়ন মার্কিন ডলারের বেশি, আর এটাও খুবই সতর্ক একটি অনুমান। আসলে তার প্রকৃত সম্পদের পরিমাণ আজও কেউ সঠিকভাবে জানে না। তার জাঁকজমক আর বিলাসবহুল জীবনের পেছনে রয়েছে ব্রুনাইয়ের তেল ও গ্যাসের বিশাল ভান্ডার, যা মাটির নিচে সোনার মতো লুকিয়ে আছে। প্রতিটি ব্যারেল তেল আর প্রতিটি ফোঁটা গ্যাস সুলতানের সম্পদে আরেকটি শূন্য যোগ করে। তবে ব্রুনাইয়ের সুলতান তাদের মতো নন যারা নিজেদের সম্পদ গোপন রাখেন। তার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত গাড়ির সংগ্রহ, যেখানে অবিশ্বাস্যভাবে রয়েছে 7000টি গাড়ি। এটি কোনো সাধারণ সংগ্রহ নয়। এতে রয়েছে 600টি রোলস রয়েলস, 450টি ফেরারি এবং 3880টি বেন্টলি। এই সংগ্রহের সবচেয়ে বিরল রত্ন হল একটি 24 ক্যারেট সোনায় ঢাকা রোলস রয়েল সিলভার, যেটিকে গিনিস বুকে বিশ্বের সবথেকে দামি গাড়ি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এই গাড়িটি শুধু ঝলমলে নয়, বরং সুলতানের বিলাসী শখের এক উজ্জ্বল উদাহরণ। সুলতানের এই গাড়ির সংগ্রহের আনুমানিক মূল্য $5 বিলিয়ন। মাটির যানবাহন ছেড়ে আকাশের দিকে তাকালে দেখা যাবে তার ব্যক্তিগত জেটের বহরও কম চমকপ্রদ নয়। একটি সোনায় ঢাকা বোয়িং 747, যার দাম প্রায় 400 মিলিয়ন বা $40 কোটি। তবে সুলতান এটিকে সাধারণ বিমান হিসেবে নয়, বরং আকাশে উড়ন্ত প্রাসাদ হিসেবে ব্যবহার করেন। এর ভেতরে রয়েছে ক্রিস্টালের ঝাড়বাতি, সোনার হাত ধোয়া বেসিন এবং বিলাসবহুল সাজসজ্জা, যার জন্য আলাদাভাবে $120 মিলিয়ন খরচ করা হয়েছে। এগুলো শুধু আরামের জন্য নয়, বরং অনেকের মতে এটি তার ক্ষমতা ও ধন সম্পদ প্রদর্শনের মাধ্যম। এখানেই শেষ নয়। সুলতান তার মেয়ের জন্মদিনে উপহার হিসেবে একটি ব্যক্তিগত জেটও দিয়েছিলেন। সব মিলিয়ে সুলতানের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে 17টি বিমান, যার প্রতিটিতেই সোনার ব্যাপক ব্যবহার রয়েছে। এই কারণে ব্রুনাইয়ের সুলতানকে কেবল মাটির নয়, আকাশেরও সম্রাট বলা হয়। সুলতানের ব্যক্তিত্বের আরও অনেক চমকপ্রদ দিক রয়েছে, যেমন তিনি রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্টের একজন সার্টিফাইড পাইলট, এবং তিনি তার পছন্দের নাপিতকে লন্ডন থেকে ব্রুনাই উড়িয়ে এনেছেন শুধু একবার চুল কাটানোর জন্যই $21,000 খরচ করেন। মানে চুল কাটার পেছনে লাগে 25 লাখ টাকা। এটি তার বিলাসবহুল জীবনের মাত্র একটি ছোট্ট উদাহরণ। সুলতান একজন শিল্প সংগ্রাহক, যিনি বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী রেনোয়ার একটি চিত্রকর্ম $7 কোটি কিনেছিলেন। খরচের ক্ষেত্রে তিনি এতটাই উদার যে 1996 সালে তার 50তম জন্মদিনের অনুষ্ঠানে এক নিমিষেই খরচ করেন $30 মিলিয়ন। এর মধ্যে শুধু মাইকেল জ্যাকসনের পারফরমেন্সের জন্যই 17.5 মিলিয়ন বা $200 কোটি বেশি দিয়েছিলেন। এই সময় পুরো দেশে 2 সপ্তাহ ধরে ছুটি ঘোষণা করা হয় এবং বিশেষ এই উপলক্ষে একটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়, যেখানে সারা বিশ্ব থেকে আগত 60,000 রাজকীয় অতিথি অংশ নেন। সবচেয়ে বিস্ময়ের কথা ছিল, জন্মদিনে আগত প্রতিটি রাজকীয় অতিথিকে দেওয়া হয়েছিল খাঁটি সোনার মেডেল।
প্রাসাদের কথা বলতে গেলে এটি ডিজাইন করেছিলেন ফিলিপিনো স্থপতি লিওনার্দো লেক্সিন, আর প্রাসাদের ভেতরে ডিজাইন করেছিলেন খোয়ান চিউ, যিনি বিখ্যাত বুর্জ আল আরবেরও ডিজাইনার ছিলেন। 1984 সালে এই প্রাসাদ নির্মাণে খরচ হয়েছিল প্রায় $1.5 বিলিয়ন, যেটি প্রায় সমান বুর্জ খলিফা নির্মাণের ব্যয়ের সাথে। এই প্রাসাদ, যার নাম হচ্ছে নুরুল ইমান, প্যারিসের ভার্সাই প্যালেসের চেয়ে 3 গুণ বড়। এতে রয়েছে অবিশ্বাস্যভাবে 1788টি কক্ষ, 257টি বাথরুম, 5000 অতিথির জন্য বিশাল ভোজসভা হল, রয়েছে একটি মসজিদ, 110টি গাড়ির জন্য গ্যারেজ, 200টি পোলো ঘোড়ার জন্য শীততাপ নিয়ন্ত্রিত আস্তাবল এবং রয়েছে 5টি সুইমিং পুল। সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এই গম্বুজ 22 ক্যারেট সোনায় মোড়ানো। প্রাসাদের প্রত্যেকটি কোণ জাঁকজমকের গল্প বলে। সোনার ও মার্বেলের মেঝে, দরজা ও দেওয়ালে সূক্ষ্ম নকশা খোদাই। এখানে রয়েছে মোট 550টির বেশি সোনার ঝাড়বাতি এবং 18টি এলিভেটর। কেউ কেউ বলে থাকেন সুলতানের এই প্রাসাদ আসলে প্রাসাদ নয়, বরং একটি সম্পূর্ণ ছোট শহর। ইস্তানা নুরুল ইমান নামে পরিচিত এই প্রাসাদে রয়েছে মোট 17টি তলা, আর এটির মোট আয়তন 21 লক্ষ বর্গফুটের উপরে বিস্তৃত। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, এত বড় প্রাসাদের ভেতরে সুলতান আর তার পরিবার কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যান? এই কাজের জন্য প্রাসাদের ভেতরে ব্যবহার করা হয় ইলেকট্রিক গলফ কার্ট। এই প্রাসাদ কেবল সুলতানের বাড়ি নয়, এটি একই সঙ্গে ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের প্রধান সদর দপ্তরও। এখান থেকে দেশের বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়। সুলতান হাসান আল বলকিয়া শুধু বিশ্বের ধনীতম বাদশাহ নন, তিনি নিজে ব্রুনাইয়ের প্রধানমন্ত্রী, এর পাশাপাশি অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। সালের সাংবিধানিক সংশোধনের মাধ্যমে তার ক্ষমতা আরও মজবুত করা হয়। তাকে এমন একটি মর্যাদা দেওয়া হয়েছে যা আইন থেকে ঊর্ধ্বে, সেটা সরকারি দায়িত্বে হোক কিংবা ব্যক্তিগত জীবনে। সব দেখে হয়তো মনে হবে ব্রুনাই একটি উদারপন্থী দেশ, কিন্তু বাস্তবে তা নয়। তার শাসনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল শরিয়া আইন কার্যকর করা। 2019 সালে সুলতান পুরোপুরি ইসলামী আইন প্রয়োগ করেন। এই আইনের অধীনে পরকীয়া বা সমকামিতায় জড়িতদের পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর চুরি করলে হাত কেটে ফেলার মতো শাস্তিও রয়েছে। এমন আইন বিশ্বজুড়ে কঠোর সমালোচনার মুখে পড়ে, যার ফলে লন্ডন ও প্যারিসে সুলতানের বিলাসবহুল হোটেলের বাইরে প্রতিবাদও হয়। ব্রুনাইতে অ্যালকোহল ও শূকরের মাংসের উপরে কড়া নিষেধাজ্ঞা তো আছেই, তার পাশাপাশি ধূমপান করাও অবৈধ। এখানে শুধু সরকারি মুফতি ফতোয়া দিতে পারেন, আর সেই ফতোয়ার উপহাস করাও শাস্তিযোগ্য অপরাধ। বন্ধুরা, ব্রুনাইয়ে জুমার নামাজে সব পুরুষের উপস্থিতি বাধ্যতামূলক, আর সব নারীর জন্য পূর্ণাঙ্গ হিজাব বা শরীর ঢেকে রাখার পোশাক পরা ফরজ। তবে এই সব কঠোরতার মাঝেও ব্রুনাইতে কিছু জিনিস সম্পূর্ণ বিনামূল্য, যেমন শিক্ষা ও চিকিৎসা। এছাড়াও ব্রুনাই দেশটিতে কোনো রকম ট্যাক্স দিতে হয় না। এই কারণেই ব্রুনাইয়ের অনেক নাগরিক তাদের সুলতানকে ভালোবাসেন এবং তাকে জনতার সুলতান বলে ডাকেন। তার মতে শরিয়া আইন দেশকে শান্তিপূর্ণ রেখেছে এবং অপরাধের হার কমিয়েছে। তবে অনেকের কাছে এই দেশটি খুবই একঘেয়ে মনে হয়, তাই তারা সামান্য স্বাধীনতার জন্য মালয়েশিয়ায় মিরি শহরে চলে যান, যেখানে অ্যালকোহল এবং আরও স্বাধীন পরিবেশ পাওয়া যায়। সুলতান হাসান আল বলকিয়া ব্যক্তিত্ব নানা বিতর্কের শিকার হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি তার ভাই জাফরির সঙ্গে ব্যক্তিগত পার্টিতে অংশ নিতেন। 1997 সালে মিস ইউএস শ্যানন মার্কেটিক সুলতান ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি দাবি করেন যে তাকে জিম্মি করে অবৈধ কাজ করতে বাধ্য করা হয়েছিল। তবে মার্কিন আদালত সোভারেন ইমিউনিটি আইনের কারণে সুলতানের বিরুদ্ধে কোনো রায় দেয়নি, যা প্রমাণ করে তিনি শুধু অর্থে নয়, ক্ষমতাতেও ভীষণ প্রভাবশালী।
এর বাইরে 1990-এর দশকে আরও একটি বড় কেলেঙ্কারি হয়, যেটি অ্যামিডিউ সংকট নামে পরিচিত। ব্রুনাইয়ের সুলতানের ছোট ভাই প্রিন্স জাফরি বোলকিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি বিলাসবহুল ইয়ট, ব্যক্তিগত বিমান এবং হাজারো দামি গাড়িতে কোটি কোটি ডলার অপচয় করেছিলেন। এর ফলে ব্রুনাইয়ের সুনাম বড় ধাক্কা খায় এবং রাজপরিবারের ভেতরে উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত সুলতান তার ভাইয়ের কাছ থেকে সব নিয়ন্ত্রণ কেড়ে নিয়ে তাকে দেশ থেকে নির্বাসিত করেন। ব্রুনাই এমন একটি রাজ্য যার একদিকে বিলাসিতার কাহিনী বলে আর অন্যদিকে কঠোর ইসলামী আইন কার্যকর থাকে। তবে এইসবের বাইরে কিছু মজার তথ্য আছে যা হয়তো আপনি আগে জানতেন না। ব্রুনাই শব্দের আসল অর্থ হচ্ছে এটাই সব। এর পূর্ণ নাম নেগারা ব্রুনাই দারুসালাম, যেখানে নেগারা মানে দেশ আর দারুসালাম মানে শান্তির আবাস। ব্রুনাইয়ের তেল ও গ্যাস দেশের 90% অর্থনীতি চালায়, মানে দেশটির অর্থনীতি তেল আর গ্যাসের জন্যই টিকে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তেলের সংকটের কারণে জাপান ব্রুনাই দখল করেছিল। পরে ব্রিটিশরা জাপানের কাছ থেকে মুক্ত করে। 2013 সালে ব্রুনাই শার্ক ফিনিং বা শার্কের পাখা কেটে নেওয়া নিষিদ্ধ করা প্রথম এশীয় দেশ হয়। ব্রুনাইয়ের শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আর এখানে সাক্ষরতার হার প্রায় 98%, যা বিশ্বের অনেক দেশের চেয়ে বেশি। এখানকার মুদ্রা ব্রুনাই ডলার, যা সিঙ্গাপুরেও ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ছিল ব্রুনাই রাজ্য এবং ব্রুনাইয়ের রাজার গল্প। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।